হ্যালো। ওকে, আমরা একটু অপেক্ষা করি তাহলে ভাই। আসলে কলকাতায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জন্য নেটওয়ার্কে ভীষণ সমস্যা হচ্ছে, যার ফলে একটা সরকারের আলোচনাটা বিঘ্ন ঘটলো। তো আমি ওকে ফোন করে বললাম যে এই অবস্থা হচ্ছে, লোকে তো বিরক্ত হয়ে যাবে। তখন বললো যে ঠিক আছে, আমি তাহলে অন্য আরেকদিন আমি এটা নিয়ে আলোচনা করব। আজকে দাদা আপনি আপনার মতো করে চালিয়ে নিন। তো যাই হোক, আমাদের অনেকেই বিরক্ত হয়ে সম্ভবত চলে গেছেন। তো আমি একটু 2-3 মিনিট অপেক্ষা করি, আবার সবাই আসবে। যে আসলে এখন তো ওই রেকর্ডিংটা আর হচ্ছে না কি? জসিমউদ্দিন ভাই, কি আমার বক্তব্যের মধ্যেও কোনো অসুবিধা হচ্ছে নাকি এটা ঠিক আছে? আমার নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে কি, বা সাউন্ডের কোনো প্রবলেম হচ্ছে? কেউ একটু উত্তর দিন। কেউ একটু বলুন যে ঠিক আছে কিনা, তাহলে আমি কন্টিনিউ করতে পারি। হ্যালো। আচ্ছা, ঠিক আছে তাহলে। মুখলেস রহমান ধন্যবাদ, কার্তিক কুমার ধন্যবাদ। আজকের সাবজেক্টটা যেহেতু হেপাটাইটিস নিয়ে ছিল, ইচ্ছে ছিল যে হেপাটাইটিস নিয়ে একটা সম্যক একটা ধারণা আমরা তৈরি করতে পারবো। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়, এত বৃষ্টি হচ্ছে কলকাতায় যে নেটের ভীষণ সমস্যা হচ্ছে। এই নেটের সমস্যার জন্য ডাক্তার প্রদীপ সরকার বক্তব্যগুলি মাঝে মাঝে কেটে যাচ্ছিল। যদি আমি একটু শহরতলিতে থাকি, এখানে বৃষ্টির অবস্থাটা সেরকম নেই, ফলে এখানকার নেটের সমস্যা নেই আমার এখানে। তো আপনারা এই ইন্টারাপশনের জন্য মার্জনা করবেন। ডক্টর সার্থক পাল, ওয়েলকাম। তো আমি যেটা বলছিলাম সেটা হলো যে হ্যাপাটাইটিস বি, এইটা একটা লিভারের একটা ইনফ্লামেশন। এই লিভারের ইনফ্লামেশন হওয়ার ফলে
কেউ কেউ বলছে এটা সেক্সুয়াল রিলেশনের মধ্যে আসছে, আবার কেউ কেউ বলছে এটা যে ব্লাড থেকে আসছে বা ব্লাড সিরাম থেকে আসছে। কিন্তু বাস্তব হলো যে এর কারণটা হলো তিনটে কারণ মেইনলি। তার মধ্যে একটা হলো কন্ট্যাক্ট উইথ ব্লাড। রক্তের সঙ্গে যদি আপনার রক্ত, যার হেপাটাইটিস বি হয়েছে তার রক্ত যদি মিল হয়, ধরুন আপনি অসুস্থ, আপনাকে রক্ত দেওয়া হলো, যে রক্তটা আপনার দিয়েছেন সেই যার রক্ত তার হেপাটাইটিস ছিল, তাহলে কিন্তু আপনার হেপাটাইটিস বি হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ওপেন সোর, যে আপনার উন্মুক্ত ঘা, এই ঘায়ের মধ্য দিয়ে, এই ঘা থেকে আপনার এই হেপাটাইটিসটা ভাইরাল, ফলে এই জায়গা থেকে আপনার শরীরের ভিতরে ঢুকে যেতে পারে। তিন নাম্বার হলো বডি ফ্লুইডস। বডি ফ্লুইডসের মধ্যে নিশ্চয়ই সেক্সুয়াল রিলেশন হয়, তো ফ্লুইডস সিক্রেশন হয় এবং তার মধ্যে দিয়ে ট্রান্সমিট হতে পারে, বা অন্যরকম অন্য কোনো বডি ফ্লুইডসের মধ্যে দিয়ে, ধরুন আপনি ব্লাড নিলেন না কিন্তু সিরাম নিলেন, তার মধ্যে দিয়েও কিন্তু আপনার এসে যেতে পারে। ফলে এই সমস্ত জায়গায় খুব সাবধানে আমাদের পরীক্ষা নিরীক্ষা করে তারপরে এই সমস্ত মেজারগুলি করা ভালো। যদি আজকাল করছে, তাহলে একটা সময় তো কলকাতায় প্রচুর রুগী মারা গেছেন যে ভাইরাল মানে হেপাটাইটিস বি নিয়ে। যত ধরনের হেপাটাইটিসের আপনারা শর্টে শুনেছেন যে এক থেকে মানে এ থেকে ই পর্যন্ত, যে হেপাটাইটিস এ বি সি ডি ই, ডিটা হলো ডেল্টা হেপাটাইটিস, যেটা আপনার করোনা নিয়ে ডেল্টা করোনা এই যে শুনছেন এরকম। তো এতগুলি হেপাটাইটিস আছে, তার মধ্যে সবচেয়ে ডেঞ্জার হলো এই হেপাটাইটিস বি। অস্ট্রেলিয়ান অ্যান্টিজেন দিয়ে যে পরীক্ষা হয় সেটা একমাত্র এই বির ক্ষেত্রেই কিন্তু পজিটিভ পাওয়া যায়, বাকিগুলিতে বিশেষত পাওয়া যায় না। তো যখন কলকাতায় প্রচুর হেপাটাইটিস বি নিয়ে যখন রুগী মারা যাচ্ছে, তখন এক অ্যালোপ্যাথিক ডাক্তার, আমাদের খুব শুভানুদ্দায়ী, তিনি আবার হোমিওপ্যাথির প্রতি প্রচণ্ড তার আস্থা, হোমিওপ্যাথির ভীষণ বিশেষত 50 পদ্ধতি 50 মিলিসিমাল স্কেলের উপর তার ভীষণ ইয়ে, কারণ এত সূক্ষ্ম এবং এত তাড়াতাড়ি কাজ করে কোনো মেডিসিনাল অ্যাগ্রাভেশন ছাড়া। সেইগুলি তিনি দেখে তিনি আমাদের সঙ্গে সম্পর্ক হন আমার বাবার আমল থেকে। তিনি এক সময় আমাদের অনুরোধ করলেন যে এত হেপাটাইটিস বিতে মারা গেছে ডক্টর চৌধুরী, এটা নিয়ে হোমিওপ্যাথিতে কিছু করা যায় না? তখন একটা কথা আমরা বলেছিলাম, মনে আছে, বিশেষত আমার দাদা, তখন দাদার সঙ্গেই বিশেষত কথা হয়েছিল, সেটা আমাদের পক্ষ থেকে ওনাকে জানানো হয়েছিল যদি এটা নসর যদি না হয়, তাহলে কিন্তু
এটার কিন্তু এটা নিয়ে কাজ করা খুব মুশকিল। তো তিনি তো অ্যালোপ্যাথির ডাক্তার, শুধু তাই নয়, তিনি একজন মানে বড় ধরনের প্যাথোলজিস্ট। তখন নীলরতন সরকার হসপিটাল বলে একটা হসপিটাল আছে, আপনারা জানেন যে কলকাতার শিয়ালদা স্টেশনের পাশেই নীলরতন সরকার হসপিটাল। এই জায়গায় একটু গল্প বলি। নীলরতন সরকার হসপিটাল ডাক্তার নীলরতন সরকারের নামে। ডাক্তার নীলরতন সরকার তখন বিখ্যাত, একসময় বিখ্যাত একজন অ্যালোপ্যাথি ডাক্তার। তার মেয়ের নাম কল্যাণী। এই মেয়ের সঙ্গে আমাদের তখনকার পরবর্তীতে মুখ্যমন্ত্রী হল যিনি ডাক্তার বিধান রায়, যার মৃত্যু এবং জন্ম একই দিনে। তার জন্মদিনেই ডক্টরস ডে পালন হয় ভারতবর্ষে। এই বিধান রায়ের সঙ্গে তার একটা পরিণয় না, একটা ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়। কিন্তু নীলরতন সরকার এটাকে ভালোভাবে নেয়নি। অবশ্য ডক্টর বিধান রায় কিন্তু নীলরতন সরকারেরই ছাত্র। তিনি এটা ভালোভাবে নেননি, আর বিধান রায়ের সঙ্গে তার এটা হলো না, যার জন্য সারা জীবন আর বিধান রায় অবিবাহিতই থেকে গেলেন। এই নীলরতন সরকারের মেয়ের নাম কল্যাণীর নামে, কল্যাণী আমাদের যে মানে 24 পরগনার যে কল্যাণী শহরটা, সেই শহরটাই কল্যাণীর নামেই কিন্তু একটা তৈরি হয়েছে, খুব মানে প্ল্যান্ট একটা সিটি তৈরি হয়েছে। যাক, সেগুলো অন্য গল্প, আমি অন্যদিকে যাচ্ছি না। জাস্ট এই মানে ডক্টর ওই নীলরতন সরকার হসপিটালের নাম বলতে গিয়ে এটা মনে পড়লো। তো সেখানে উনি ডাক্তার হালদার, তিনি ওখানে চার্জে ছিলেন। তাকে আমরা বললাম যে, তিনি বললেন তাহলে উপায় কি? তাহলে যার হ্যাপাটাইটিস, আমরা বললাম যার হ্যাপাটাইটিস বি হয়েছে সেরকম রুগীর রক্তের সিরাম যদি আমাদের দেন, আমরা সেই সিরাম থেকেই হোমিওপ্যাথির মতে পোটেন্টাইজড করে আমরা হোমিওপ্যাথি ওষুধ তৈরি করব। তো যেহেতু আমরা 50 মিলিশন নিয়ে কাজ করি, স্বভাবতই আমাদের 50 মিলিশন ওষুধ তৈরির জন্যই আমাদের আমরা 50 মিলিশন নিয়েই কাজ করছি এবং 50 মিলিশন নিয়ে তৈরি করি। তো উনি যে সিরামটা আমাদের কালেক্ট করে দিলেন, সেই সিরামটা নিয়ে আমরা ওষুধ তৈরি করলাম। তৈরি তো করলাম, তার ব্যবহার কি করে হবে, কোন জায়গায় আমরা ব্যবহার করব, এই প্রশ্নটা মাথার মধ্যে খেলছে। হেপাটাইটিস বি হলেই উনি নিয়ে গেলেন। উনি নিয়ে গেলে তার হসপিটালে যে সমস্ত হেপাটাইটিস বি রুগী ভর্তি আছে তাদের উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করলেন। তো যাই হোক, আমি ওই জায়গায় যাচ্ছি না, তার ডিটেলস তথ্য আমাদের কাছে নেই। আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করি। এই হেপাটাইটিস বি আক্রান্ত হলে কি কি
কমপ্লিকেশন তৈরি হয়, 4-5টা কমপ্লিকেশন শুরু হয়। নাম্বার 1, যে তার খিদে চলে যায়, জ্বরে ভুগে, শরীর বিষন্ত ক্লান্তি, ফেটিক, অ্যাবডোমিনাল পেন, পেটে ব্যথা, পেচ্ছাপটা গাঢ় হলদে, বিভিন্ন জয়েন্টে পেইন, যার জন্য ভালো মতো শুতেও পারে না, মেরুদণ্ডের বিভিন্ন জয়েন্টগুলিতেও পর্যন্ত পেইন, খিদাহীনতা, আমি বলেছি, লস অফ অ্যাপেটাইট, বমি ভাব এবং বমি, কিছুই খেতে পারে না, খেলেই তার বমি বমি লাগে, আর শরীর চামড়া হলদেটে হয়ে যায়, এবং চোখের যে সাদা অংশ, যেটা স্ক্লেরা নাম, এই সাদা অংশটা পর্যন্ত হলদেটে। এই সমস্ত সিমটমগুলি আমরা কিন্তু যদি পাই, তাইলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে জন্ডিস হয়েছে, কিন্তু কি ধরনের জন্ডিস হয়েছে আমরা জানি না। আমি তখন এমডি করছি, মাস্টার ডিগ্রি করছি, পশ্চিমবঙ্গ নয়, অন্য একটা স্টেটে আমি ভর্তি হয়েছি। তো যেহেতু আমরা যারা প্রফেসর ছিলাম তাদের কাছে একটা সুযোগ ছিল সেই সময়, যে আমাদের রেগুলার ক্লাস করার দরকার হতো না, নির্দিষ্ট কিছু সময় ছিল, রুটিন ছিল, সেই রুটিনগুলিতে গিয়ে আমাদের ক্লাস করতে হতো। তো ওই রকম একটা ক্লাসের একটা প্রোগ্রামে আমি তখন পশ্চিমবঙ্গের বাইরে, আমার ক্লাস হয়ে গেছে, 3 দিনের ক্লাস হয়ে গেছে, ফিরবো, স্টেশনে অপেক্ষা করছি ট্রেন কখন আসবে। সেই সময় স্টেশনে আমার কাছে ফোন এলো। সালটা 2003 কি 4, তখন মোবাইল চালু হয়ে গেছে। আমার কাছে একটা ফোন এলো, ডাক্তার চৌধুরী, আমার নাম অমুক, আমি অমুক জায়গায় থাকি, আমার ছেলের ভীষণ বাজে অবস্থা, বিলিরুবিন ক্রমশ বেড়ে যাচ্ছে, পিজি হসপিটালে ভর্তি ছিল, দিন 10 হলো সেখানে ভর্তি ছিল, কিন্তু কিছুতেই কিছু রিকভার হচ্ছে না, দিন দিন বেড়ে যাচ্ছে। আমি আজকে বন্ড সাইন দিয়ে নিয়ে চলে এসেছি আপনাকে দেখাবো বলে। আপনাকে কখন আনতে যাব, আপনি একটা আমাকে সময় দিন। তাহলে আপনি তো বন্ড সাইন দিয়ে বাড়িতে নিয়ে চলে এসছেন, আর এখন আমাকে বলছেন কখন আনতে যাবেন, কিন্তু আমি তো নেই এখন পশ্চিমবঙ্গে। তখন তিনি ঘাবড়ে গেলেন,
তাহলে আমার ছেলেটার কি হবে? তাহলে কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করুন। আমি কালকে সকালেই আমি কলকাতা পৌঁছাবো। আপনি হাওড়া স্টেশন থেকে আমাকে নিয়ে যাবেন এই সময়। যথারীতি সেই সময় হাওড়ায় তিনি ছিলেন, তিনি আমাকে নিয়ে গেলেন তার বাড়িতে, সল্ট লেকের কাছে। প্রথমে আমি রুগীর কাছে চলে গেলাম। রুগী আচ্ছন্ন ভাব, 5টা কথা বললে একটা কথা জবাব দেয় না, এতটাই ফেটিং। চারিদিকে বন্ধ জানলা, যাতে সে একটু ঘুমোতে পারে, আলো যেন তার ঘুমের ডিস্টার্ব না হয় সেই ব্যবস্থার জন্য সে বন্ধ করে দিয়েছে। তখন এসি ছিল না ওর বাড়িতে, ফলে উপরে পাখা চলছে, একটা টেবিল ফ্যান দিয়েছে। পেশেন্ট সেমি কোমা অবস্থার মধ্যে আছে। বাড়িতে রান্না বন্ধ। এই রান্না কেন বন্ধ? কাছেই রান্নাঘর, ঘরের ভিতরেই যে রুমে আছে তার পাশেই রান্নাঘর আছে। রান্না হলে যে গ্যাসটা হয় সেই গ্যাসটাও সহ্য হয় না। ফলে প্রায় রান্না বন্ধ, বাইরের অন্য বাড়ি থেকে তৈরি করে খাওয়ার এই বাড়িতে দিচ্ছে, তখন বাড়ির 3-4 জন যে লোক আছেন তারা খাচ্ছে। শরীরে প্রচন্ড চুলকানি, রেশ বেরিয়েছে। খুব কষ্ট পাচ্ছে। আমি তখন বেরিয়ে গিয়ে তার রিপোর্টগুলি সমস্ত কিছু দেখলাম। পিজি থেকে এসছে, সুতরাং পিজি রিপোর্ট দেখলাম। বিলিরুবিন 19 পয়েন্ট দেখালো একটা রিপোর্ট আমার। যেখানে 1-এর নিচে থাকার কথা সেটা 19 পয়েন্ট। পেশেন্টের ওই অবস্থা, রিস্ক নিতে পারছে না। আমি তখন পেশেন্টের বাবাকে বললাম যে আমি 3 দিন দেখব, 3 দিনে যদি অবস্থার উন্নতি না হয় তাহলে কিন্তু হোমিওপ্যাথির দ্বারা আর কিছু হবে না, আপনি কিন্তু সে অ্যালোপ্যাথিকে যেতে হবে। বলে যে হসপিটাল থেকে ছাড়িয়ে নিয়ে এলাম তো হোমিওপ্যাথি করার জন্য, আবার কেন হসপিটালে যাবো? আমরা আপনি 3 দিন একটু দেখুন, উপায় তো নেই কিছু, রুগীটাকে তো বাঁচাতে হবে। তখন তিনি আশ্বস্ত হলেন যে ঠিক আছে 3 দিন দেখি, ওকে, আপনি যেভাবে ভালো মনে করেন। আমি তখন ওখানে বসে আমি একটা প্রেসক্রিপশন করে দিলাম। প্রেসক্রিপশন করে বললাম যে মৌলালি যান, মৌলালিতে আমার যে আমাদের যে অফিস আছে সেখান থেকে, আমাদের যে ক্লিনিক আছে সেখান থেকে ওষুধটা কালেক্ট করুন, কালেক্ট করে আপনি দিনে 3 বার করে খাওয়ান।
সকাল দুপুর রাত্রিবেলা 50 মিনিটসের মেডিসিন 01 দিয়েছি, 8 ডোজ, মানে 3 দিন চলবে। দিয়ে আমি চলে এলাম। ঠিক 3 দিন পরে আমাকে রিপোর্ট দিচ্ছে, ডাক্তারবাবু একটু উন্নতি মনে হচ্ছে। হ্যাঁ, না সেদিনে আমি বলেছিলাম যে এক্ষুনি কোনো ব্লাড টেস্ট করার দরকার নেই, যদি পেশেন্ট উন্নতি থাকে তাহলে 10 দিন পরে আমাকে ব্লাড টেস্ট করে জানাবে কি হবে। কারণ এই অবস্থায় যদিও কমে, বিলিরুবিনটা কমতে তো একটা সময় লাগে। অন্তত 10 দিন পরে আমাকে ব্লাড টেস্ট করে জানাবে। আমাকে 3 দিন পরে রিপোর্ট করলো না, একটু ওষুধটা রেসপন্স করছে মনে হচ্ছে, কারণ বাড়িতে কাল থেকে রান্না শুরু হয়েছে, তার রান্নার গন্ধে আর কোনো অসুবিধা হচ্ছে না, তার আর জ্বর আসেনি, সে এখন উঠে একটু বসছে, যে বসার ক্ষমতা ছিল না, সেমি কমা অবস্থার দিকে টার্ন করেছিল, সেই পেশেন্ট এখন মোটামুটি অনেকটা ভালো। হ্যাঁ মান্তু, তোমার প্রশ্নের উত্তরটা আমি পড়ে দিচ্ছি। তো 3 দিন পরে দেওয়ার পরে এই রিপোর্ট করলাম, ঠিক আছে এই মেডিসিনটাই কন্টিনিউ হোক, আপনারা ওখানে গিয়ে যান, আমি ফোন করে বলে দিচ্ছি, ওরা ওষুধ তৈরি করে রাখবে, আপনারা ওষুধটা নিয়ে আসুন। এইবার আমি একই ওষুধ পাওয়ারটা বাড়িয়ে আরও 2 ফাইল দিলাম, বললাম 2 দিন পর পর খাবে, বা দিনে 2বার করে খাবে, 3বারের জায়গায় এখন 2বার করে হলো। মনে করিয়ে দিলাম যে 10 দিন পরে কিন্তু ব্লাড টেস্টটা করে আমাকে একটু জানাবেন। তো আমাকে 4-5 দিন পরে আবার ফোন করলো পেশেন্ট নিজে, ডাক্তার দাদা আমি এখন অনেক ভালো আছি, আমি এখন একটু খাওয়ারটাও খেতে পাচ্ছি, পায়খানাটা নিয়মিত হচ্ছে, জ্বর আর নেই, শরীরের দুর্বলতা আস্তে 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 যেন কাটছে। আমি 10 দিন হয়ে যাবে আগামী পরশুদিন, আমি পরশুদিন তাহলে ব্লাড টেস্টটা করি। হ্যাঁ করো, করে আমাকে জানিয়ে। এই পেশেন্ট কিন্তু একজন সাংবাদিক, কলকাতা দূরদর্শনের সাংবাদিক। বলে আপনারা জানেন যে একজন সাংবাদিকের সব দিকে তার একটা চ্যানেল থাকে, ফলে এদের লোকে একটু সমীহ করে চলে, ফলে যে প্যাথোলজি থেকে করাবে সেটাও কিন্তু ভালো প্যাথোলজিতে গিয়ে ও করিয়েছে। আমাকে রাত্রেবেলা ফোন, রাত্রেবেলা আমি ক্লিনিক থেকে গেলাম, ক্লিনিক থেকে এসে আমি বাড়িতে ওই খেতে বসেছি,
রাত্রেবেলা তখন 9:30 বাজে, কারণ আমার সন্ধ্যের সময় কোনো টিফিন হয়নি, নাস্তা করা হয়নি। তো আমার খিদে পেয়েছে, আমি রাত্রেবেলা তাড়াতাড়ি খেয়ে ফেলছি, খেয়ে দিয়ে তারপরে সেই সময় আমার কাছে পেশেন্ট নিজে ফোন করল। তখন বাজে প্রায় 9:30। ডাক্তার দাদা, আমার রিপোর্টটা এসছে। আমি খেতে খেতে কথা বলছি। তাহলে রিপোর্টটা কি বলছে? না, আমার তো বিলিরুবিন বেড়ে গেল। 19 পয়েন্ট সামথিং ছিল, এখন 21 পয়েন্ট সামথিং। এটা কি হলো? দেখেন, একটা সাংবাদিক এর প্রশ্ন। আমি একটু ঘাবড়ে গেলাম। ঘাবড়ে গিয়ে আমি বললাম যে, বাবা আছেন? বললো না, বাবা এখনো পর্যন্ত অফিস থেকে ফেরেননি। ওনার ফিরতে ফিরতে প্রায় আরো 15-20 মিনিট পরে ফিরবেন, যা নির্দিষ্ট সময়। ঠিক আছে, বাবা ফিরলে আমাকে ফোন করতে বললো। ওকে বলে ফোনটা আমি কেটে দিয়েছি। আমি সত্যি কথাটা বলি, আমার আর খাওয়া হলো না। যেই পেশেন্টের এত উন্নতি দেখলাম, সেই পেশেন্টের রিপোর্টে তার হচ্ছে, তাইলে কি হেনিম্যানের যে কথাটা, সিমটম চলে গেল, মানে হলো তার রোগটাও দূরীভূত হচ্ছে। এটা কি ভুল কথা? যেটার সঙ্গে একটা অর্গানন্ডে একটা সূত্র ফুটনোটে উনি একটা হিস্ট্রি দিয়েছিলেন, এটা নিয়ে ব্যাখ্যা করেছেন। আমার ভয় হল যে পেশেন্টটা তাহলে কি ডিটিউরেশন হচ্ছে, এটা কি এতদিন পর্যন্ত আমি আটকে রেখে মানে আমার ট্রিটমেন্টের আন্ডারে রেখে আমি কি ভুল করলাম? আমি ফোনের সুইচটা অফ করে দিই। অফ করে আমি আধা ঘন্টা ধরে খালি ভাবছি, খাওয়া দাওয়া আমার বন্ধ, যে কি জবাব দেব, কি হবে। তারপর আমি এই ক্যালকুলেশন করতে লাগলাম যে এই পেশেন্টের এই অবস্থা থেকে এই অবস্থা হলো কেন, তাহলে কি হওয়া দরকার ছিল। তখন সিদ্ধান্ত নিলাম যে না, রিপোর্টটা তাহলে ঠিক নেই, আবার আমি রিপোর্ট করতে অন্য কোথাও থেকে বলে আমি ফোনটাকে অন করলাম। প্রায় আধা ঘন্টা পর অন করার সঙ্গে সঙ্গে ফোন রিং বাজছে। হ্যালো, হ্যাঁ, আমি অমুক থেকে অমুক রুগীর বাবা বলছি। মানে হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। না, আপনাকে কতবার, প্রায় 20 বার ফোন করছি, আপনার ফোনটা। কারণ তখন আমি একটা মিথ্যার আশ্রয় নিয়েছিলাম, যে আমার চার্জ ছিল না, চার্জ করতে দিয়েছি। দেখেন, এটাতে বলতে পারেন না যে আমি একটা টেনশনে ছিলাম, টেনশন নিয়ে আমি চিন্তা করছিলাম, এইটাতে বলা যাবে না। ফলে আমি একটা মিথ্যার আশ্রয় নিয়ে এই কথাটাই বললাম। তাহলে বলুন, আমার কথাটা শুনুন, যে আমার মনে হচ্ছে সিম রিপোর্টটা ঠিক নেই, পেশেন্টের বিলিরুবিন কমার কথা, রিপোর্ট মনে হয় ঠিক নেই। আর দাঁড়ান দাঁড়ান, আপনি আমার কথাটা আগে শুনুন। আপনি সত্যি ঘাবড়ে গেছেন, আপনার গলার শব্দ শুনে বোঝা যাচ্ছে।
বলে, আপনার সঙ্গে তো কথা বলা হলো। তারপরে ওর নাম সুদীপ। সুদীপ ওই পিজির ওই ডাক্তারের কাছে ফোন করলেন, যে ডাক্তারের আন্ডারে ও ট্রিটমেন্টে ছিল। সেই ডাক্তার আবার সুদীপকে ভালো মতো চেনে, যখন বমসাইল দিয়ে নিয়ে আসি উনি আপত্তি করেছিলেন। তো উনাকে ফোন করে করার পর ডাক্তার অবাক হয়ে গেছে। হ্যাঁ সুদীপ, তুমি কেমন আছো এখন? তুমি তো ওই গেলে, আর তো কোনো খবর দিলে না। বলে, ডাক্তারবাবু এমনি তো এমনি ভালো আছে, কিন্তু আমার তো বিলিরুবিনটা বেড়ে গেল। আমি ভালো আছি কিন্তু বিলিরুবিন বেড়ে গেছে। কত হয়েছে? বলে, আপনার কাছে ওখানে যখন ছিল তখন তো 19 পয়েন্ট সামথিং ছিল, এখন 21 পয়েন্ট সামথিং। এটা কমেছে তো। বলে, কি বলেন স্যার? এই যে আমার কাছে আপনাদের এই পেপার আছে 19 পয়েন্ট সামথিং। বলে, তোমার মনে আছে তুমি যখন বনসান দিয়ে নিয়ে যাবে, আমি তোমাকে বলেছিলাম যে একটু রক্ত দিয়ে যাও, পরীক্ষা করি। তখনও পর্যন্ত রিপোর্টটা তোমার কাছে পাঠানো সম্ভব হয়নি, মানে রিপোর্টটা আসে। বলে, হ্যাঁ। সেই রিপোর্টটা কত ছিল জানো? কত ছিল? 37.6, 34.6। এই বইটা দেখি একটু, এলএম পড়েছি বইটা, এলএম ওই উপরে। 1 মিনিট, আমি ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, 34.4। দেখেন, এই হলো এসএসকেএম হসপিটাল, তার রিপোর্ট। সুদীপ বেরা, 11/5/2004। দেখুন রিপোর্ট কত, টোটাল বিলিরুবিন সবাই দেখতে পাচ্ছেন। এই দেখুন 34.7 পর্যন্ত উঠে গেছিল। এই অবস্থায় হোমিওপ্যাথি ট্রিটমেন্ট এসছে। তো বলছে যে তোমার তো কমে গেছে, তোমার ওই রিপোর্টটা ছিল, সেই রিপোর্টটা তো আমার কাছে আছে, তুমি তো পাওনি সেটা। ওরা এখন তো তোমার অর্ধেক হয়ে গেছে, তুমি ভালো আছো, তুমি কি ট্রিটমেন্ট করছো? বলে, এখন এই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছে ডাক্তার চৌধুরীর আন্ডারে। বলে, হোমিওপ্যাথি ট্রিটমেন্টটাই করো, বাকিটাও সেরে যাবে। উনি ওকে ভরসা দিলে, ট্রিটমেন্টটা কন্টিনিউ হলো। আমি একটু হাফ ছেড়ে বাঁচলাম। ওর সঙ্গে কথাবার্তা বলার পর আমি ওয়াইফকে বললাম যে আমার খাবারটা আবার দাও। এইটা প্রথম আমি এই কেজে এই হেপাটাইটিস বি ওষুধটা অ্যাপ্লাই করেছিলাম। কোন সময় করেছিলাম, কি কারণে করেছিলাম? 1 নম্বর কথা হলো, যে সিভিয়ারিটি কেস, এখানে একটা হিস্ট্রি আমি পেয়েছিলাম, তার কিন্তু 3বার না 4বার জন্ডিস অলরেডি আগে হয়ে গেছে।
তার লিভারের অবস্থা সত্যি খুব খারাপ, যে চা বিশেষ একটা খায় না, সিগারেট খায় না, মদ্যপান করে না, কিন্তু অনিয়মিত আহার আছে, সাংবাদিকদের যা হয়। ছেলেটা আলটিমেটলি 2 মাসের মধ্যে পুরো সুস্থ হয়ে গেল, শুধুমাত্র এই নসুসটা ওষুধটা খাওয়ার পরে। আমি 0/M/10 পর্যন্ত, অর্থাৎ 0/10 পর্যন্ত আমি ইউজ করেছিলাম। তারপর আমি তাকে কনস্টিটিউশনাল মেডিসিন হিসেবে নেট্রানসাল দিয়েছিলাম। পরবর্তী নেট্রানসাল এসছে, হ্যাঁ, এসছে, থুজা এসছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পেশেন্টটা কিন্তু অসম্ভব ভালো রেজাল্ট করল। এইটা আমার হেপাটাইটিস বি এর প্রথম রোগী। পরবর্তীতে আমি অনেক রুগীকে আমি হেপাটাইটিস বি দিয়েছি, এবং তার মূল লক্ষণ মধ্যে প্রথম যদি পাই যে একাধিকবার তার জন্ডিস হওয়ার একটা হিস্ট্রি যদি আমি পাই, তাহলে আমি চোখ কান বন্ধ করে অন্য কোনো ওষুধ না দিয়ে এই ওষুধ হিসেবে আমি এই ওষুধটা দিই, এবং তাতে অসাধারণ ভালো রেজাল্ট পাই। তো আজকে দুটো কথা বলি, যে যেহেতু এটা ক্লিনিক্যালি আমরা প্রয়োগ করে তার সিমটম আমরা পেয়েছি, এটা আমরা কিন্তু কোনো ড্রাগ প্রুভিং আমরা করতে পারিনি, সে করার স্কোপও নেই। তো 3-4টে জিনিস এখানে মাথায় রাখতে হবে। নাম্বার 1 হলো যে শরীরে প্রচণ্ড দুর্বলতা, মানসিকভাবে সে হতাশ, কোনো কাজ করার ইচ্ছা থাকে না, মেন্টালি উইক এবং ফিজিক্যালি উইক। পায়খানা রীতিমতো রেগুলার হয় না, হলেও তার পরিষ্কার নয়, খিদে সেরকম ভালো নয়, খেতে হয় তাই খাওয়া, প্রায় অ্যাসিডিটিতে বা গ্যাস্ট্রিকের সমস্যার মধ্যে পড়ে। অতীত ইতিহাসে একাধিকবার তার জন্ডিস, এই সমস্ত লিভার ঘটিত রোগে সে ভুগেছে। তার একটা ইতিহাস যদি আমরা পাই, বা বাচ্চা সে যখন মাতৃগর্ভে ছিল, মা জন্ডিসে আক্রান্ত হয়েছিল, সেরকম যদি আমরা হিস্ট্রি পাই, তাহলে ওখানে চোখ কান বন্ধ করে এই নসুস ওষুধটা দেওয়া যেতে পারে। যেহেতু নসুস বলছি, মান্তু ভাই, ডক্টর মান্তু দাস প্রশ্ন করেছেন যে নসুস ওষুধটা হাইপোটেনশন থেকে দিতে হয়, এটা কেন? এটা জাস্ট আমার একটা কি বলবো, এটা একটা একটা পরীক্ষা ছিল যে ওষুধটা কি করতে পারে। ফলে সেখানে কিন্তু পোটেন্সিটা আমি লো দিয়ে দিয়েছি, কারণ লো পোটেন্সিটা, হ্যাঁ, মধ্যে তার অনেক বেশি থাকবে। সেখানে সেটা যদি, হ্যাঁ, রোগশক্তির সঙ্গে যদি ওষুধ শক্তি যদি ফাইট করে যদি জয়ী হতে পারে, রোগীটাকে তো ফিট করবে। তো এটা আমার যাক পরীক্ষামূলক একটা ছিল।
পরবর্তীতে সেরকম যদি হয়, খুব ক্রনিক ইয়ে হয়, নিশ্চয়ই আমরা একটু হাইপোটেনসি দ্যাট ইজ 5-6 থেকে দেই। পরবর্তীতে এটা আমি চেঞ্জ করেছি, কিন্তু প্রাথমিকভাবে সেই সময় আমি এটা পরীক্ষামূলকভাবেই করেছিলাম, এবং বিশেষ আমি খুব ভালো রেজাল্টও পেয়েছিলাম। তাহলেও সেটা তো অ্যাক্টিভ অবস্থায় ছিল, যে লিভারের অবস্থা খুব খারাপ, অ্যাক্টিভ অবস্থায় ছিল। কিন্তু ক্রনিক যদি হয়ে যায় তখন একটু সাবধানতা অবলম্বন করে আমি হাইপোটেনসি ইউজ করি। যদি এই সমস্ত রুগীগুলোকে আমরা যদি ঠিক মতো যদি ডিলিং করতে না পারি, তাহলে কিন্তু লিভারটা সিরোসিস হয়ে যেতে পারে। সিরোসিস দ্যাট ইজ লিভারটা হার্ড হয়ে যেতে পারে, এটা একটা কথা হতে পারে। লিভারে ক্যান্সার হয়ে যেতে পারে, লিভার ফাংশনটা ফেলিওর হয়ে যেতে পারে, কিডনির সমস্যা আসতে পারে বিভিন্ন ধরনের। লাস্টলি ব্লাড ভেসেলগুলি, সেই ভেসেলগুলির প্রবলেম আসতে পারে, দ্যাট ইজ ব্লাড ভেসেলের মধ্যে, রক্ত প্রবাহিত নালীর মধ্যে ইনফ্লামেশন তৈরি হয়ে যেতে পারে। যদি হেপাটাইটিস বি যদি সঠিকভাবে যদি চিকিৎসা না হয়, এই কমপ্লিকেশনগুলি অ্যারাইজ হবে, তখন আর কিছু করার নেই, রোগী মৃত্যু অবশ্যই হবে। ফলে আমরা যখনই আমরা দেখব যে দীর্ঘদিন ধরে লিভারের সমস্যা ভুগছে, একাধিক বার লিভারের মানে জন্ডিসে আক্রান্ত হয়েছে, আমরা কিন্তু অবশ্যই এই ওষুধটার কথা ভাববো। এই নসোর্স নিয়ে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি আপনাদের যদি যদি এই বিষয় নিয়ে যদি কোনো কিছু জানার থাকে, নিশ্চয়ই আপনারা বলবেন। আজকে আমরা বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আন্না এসছে, আন্না অভিনন্দন, দীপেন পাল অভিনন্দন, সৈকত তো ঠিক আছে, সাকিয়াত নেগার ওয়েলকাম। বলুন, আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা বলুন, আমি আছি। আপনারা লিখুন, প্রশ্নগুলি আমি পড়তে পারবো, পড়ে আপনাকে যথাযথ দেওয়ার চেষ্টা করছি। সৈকত পাল, ডাক্তার সৈকত পাল আমার সিনিয়র কলিগ, তার ছেলে সৈকত ভালো ডাক্তার। সৈকতের কিছু বক্তব্য থাকলে বলো। মান্তুর আর যদি কোনো প্রশ্ন থাকে বলো। আন্নার কিছু বক্তব্য থাকলে বলো। আন্না লেখো, উত্তর দিচ্ছি। বাইদি ভাই জানিয়ে রাখি, এরকম কিছু কিছু ওষুধ আমি তৈরি করেছি 15 পদ্ধতিতে। হেপাটাইটিস সিও তৈরি করেছি, এইডসের নসোস করেছি,
করোনা নিয়ে যাক, সেটা আমি পরবর্তীতে বলবো। এখানে বাধা নিষেধ আছে। মেলানিন বলে একটা ওষুধ বানিয়েছি, অসম্ভব ভালো রেজাল্ট। এই সমস্ত রেয়ার পিকুলিয়ার মেডিসিনগুলি নিয়ে আমার ইচ্ছা আছে আপনাদের সঙ্গে শেয়ার করি। অসম্ভব ভালো রেজাল্ট। আমি যারা আমার কাছ থেকে নিয়ে অ্যাপ্লাই করেছে, দরকার হলে তাদেরও হাজির করতে পারি এই আলোচনায়। কত সুন্দরভাবে এই সমস্ত ওষুধগুলি, এই নসুটসের মতো ওষুধ, সার্কোটসের মতো ওষুধ কত সুন্দরভাবে কাজ করছে সেটা ভাবা যায় না। সত্যি এখন আমি হ্যাপাটাইটিস নিয়ে দেখলাম, যেখানে সুনির্বাচিত ওষুধ দিয়ে যেখানে ফেল হচ্ছে, সেখানে কিন্তু হ্যাপাটাইটিস বি ওষুধটা দেওয়ার পর, যেখানে বি দরকার হলো ডেঞ্জারাস জায়গায়, যেখানে হালকা অবস্থায়, সেখানে সি দেয়। অসম্ভব ভালো রেজাল্ট পাচ্ছি এবং রুগী কষ্ট থেকে মুক্তি পাচ্ছে। এর থেকে আর কি, আমাদের তো রুগীর আরোগ্যটাই আমাদের চাবিকাঠি, মানে আমাদের উদ্দেশ্য। সেখানে যদি সুনির্বাচিত ওষুধ যদি ফেল হয়, তাহলে বুঝতে হবে কোনো মাইজবেটিক ব্লক। সে মাইজবেটিক ব্লক কিন্তু কোনো নসোস মেডিসিন ছাড়া যাবে না। তো সুতরাং কোন নসোস মেডিসিনটা দেব, সেই জায়গায় নসোসের দিন দিন যদি এভাবে যদি আমরা যদি চোখ কান খোলা রেখে আমরা যদি চিন্তা ভাবনা করি যে ওই নসোর্স, উপযুক্ত নসোর্স যদি আমরা যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু রোগীকে সঠিকভাবে তাকে সুস্থতার দিকে নিয়ে আসা সম্ভব। বলুন, কার কোনো প্রশ্ন নেই দেখছি। তো সুতরাং আমরা আশা করি আমরা অনুষ্ঠানটা এখানেই শেষ করতে পারি। আপনাদের কোনো যদি কিছু থাকে আমাদের মেসেঞ্জারে আপনারা জানাতে পারেন। আর পরবর্তীতে ঠিক হবে কি, আপনারা যদি কোনো সাজেশন থাকে আপনারা দেবেন, কি নিয়ে আলোচনা করব। অর্গানন তো মাঝে মাঝে অর্গানন এবং এই ধরনের ওষুধগুলি নিয়েও যদি আলোচনা হয়, মনে হয় ভালো হয়। এটা আমার নিজস্ব কারণ মাইজম নিয়ে আমরা গতদিন আলোচনা করেছিলাম। তো মাইজমের বিষয়টা অবশ্য শেষ হয়নি, কিন্তু হঠাৎ কেন মনে হলো যেন আমি ওই ওষুধটা নিয়ে একটু আলোচনা করি। তো ফলে আজকে এই ওষুধটা নিয়ে আলোচনা হলো। আপনারা আপনাদের মতামত জানাবেন। এই বলে আজকে এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি, ভালো থাকুন।